সমাজকর্ম বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নির্ধারিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সরকারি বাংলা কলেজ সমাজকর্ম বিভাগ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে, আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদের সাথে আছি, ডক্টর আহমেদ হাসান আল বাকার। তো তোমরা আমার সাথে আশা করি থাকবে এবং তোমরা যে ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলি করছো এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি এই লকডাউনের মধ্যে আমাদের যে অতিমারির সংকট এবং আমাদের যে বৈশ্বিক বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেটা আশা করি অল্প দিনের মধ্যেই কেটে যাবে। তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবে। তোমাদের এই মহামারী শেষ হলেই কিন্তু আমাদের যে একাডেমিক কার্যক্রম পরীক্ষা এগুলি কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে সেই প্রত্যাশা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস স্বাগত। চলো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। অনার্স চতুর্থ বর্ষের যে আমি তোমাদেরকে যে বিষয়গুলি আলোচনা করি রেগুলার, সেটি হচ্ছে যে আমাদের চতুর্থ বর্ষের রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়ের মধ্যে আমরা যে টপিকগুলি আলোচনা করেছিলাম এর আগে, যে বাংলাদেশ রুরাল কমিউনিটির এবং সেটার বৈশিষ্ট্য, এবং গতদিন আলোচনা করেছিলাম যে রুরালের যে অর্গানাইজেশনগুলি আছে সেটি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 এর একটি ইম্পর্টেন্ট অংশ, ল্যান্ড সিস্টেম বা ল্যান্ড টেনিউর সিস্টেম ইন বাংলাদেশ। যে বাংলাদেশের ভূমি ব্যবস্থা বা ভূমি স্বত্ব যে ব্যবস্থা আছে সেটি নিয়ে আমরা তো আজকে আলোচনা করব। তো ভূমি স্বত্বর মধ্যে আমরা সিলেবাসে দেখতে পাই যে ল্যান্ড সিস্টেম, এই ল্যান্ড সিস্টেমের মধ্যে কি কি বিষয় আছে আমরা একটু জানব। তো আমরা জানি যে ভূমি স্বত্ব হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এই গুরুত্বপূর্ণ ব্যবস্থার মধ্যে যে আমাদের ভূমির মালিকানা, ভূমির কর এবং ভূমি সংক্রান্ত যে নীতি নির্ধারণ বা নীতিমালা আছে সেগুলি যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে এটার পরিবর্তন হয়। বিশেষ করে 1793 সাল থেকে তোমরা জানো যে সেখানে লর্ড কর্নওয়ালিস 1793 সালে ভূমি যে চিরস্থায়ী বন্দোবস্ত একটা ব্যবস্থা চালু করেছিল, ওটাও কিন্তু একটি ল্যান্ড সিস্টেম ছিল, অর্থাৎ সূর্যাস্ত আইনও বলা হতো ওটাকে। যে তুমি যদি সূর্যাস্তের আগে যদি কোনো জমিদার তার জমিদারির ট্যাক্স কর বা খাজনা পরিশোধ করতে পারতো তাহলে তাকে বরাদ্দ দেওয়া হতো, এবং যদি সে নির্ধারিত সময় দিতে না পারতো তাহলে সেটা বাতিল করা হতো। এটি একটি সেই যুগের প্রেক্ষাপটে কেমন ছিল আমি জানি না, তবে বর্তমান ব্যবস্থায় বিচার করলে সেটি একটি খুবই বাজে একটি সিস্টেম ছিল, একটি শোষণমূলক সিস্টেম ছিল। অর্থাৎ কৃষকদের উপরে শোষণ, নির্যাতন, নিপীড়ন ইত্যাদি চলতো। তো সেই প্রেক্ষাপট থেকে দীর্ঘদিন শাসনের পরে 1947 সালে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে যায় এবং ব্রিটিশ রাজ যখন ভারতবর্ষ ত্যাগ করে, তখন কিন্তু এই তার পরপরই কিন্তু তাদের এই জমিদারি সিস্টেমটা বাতিল হয়েছে। কত? 1950 সালে। তোমরা জানো যে 1950 সালে এই ভারতীয় উপমহাদেশ থেকে জমিদারি প্রথা বাতিল হয়েছে। এই জমিদারি প্রথা বাতিলের পিছনে আমাদের অনেক মানুষের অবদান আছে, তার মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক, তার অবদান খুবই জোরালো যে কিভাবে জমিদারি প্রথা উচ্ছেদ হলো। যাই হোক, আমাদের এই জমিদারিটাও একটা সিস্টেম, অর্থাৎ জমিদারের সাথে জমির কিন্তু একটা সম্পর্ক। যিনি জমির
প্রভু তাকে জমিদার বা ল্যান্ডলর্ড বলা হয়। তো এই সিস্টেমটা বর্তমানে কেমন, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় আজকে, যে ল্যান্ড টেনিউর সিস্টেম বা ল্যান্ড সিস্টেম ইন বাংলাদেশ। চলো আমরা একটু সংজ্ঞা দেখি। তো একটি সংজ্ঞাতে বলা আছে যে ল্যান্ড টেনিউর সিস্টেম ইজ দ্য প্রসেস টু প্রোটেক্ট tenant from ejectment and grant them permanent right in the land। অর্থাৎ যে ল্যান্ড টেনিউর সিস্টেম হচ্ছে এমন একটি প্রসেস যা প্রোটেক্ট করে কাদের, টেন্যান্টদের, মানে হচ্ছে প্রজাদের প্রোটেক্ট করে ফ্রম ইজেক্টমেন্ট অ্যান্ড গ্রান্ট, অর্থাৎ জমি থেকে উচ্ছেদ করার বিষয়ে এই ল্যান্ড টেনিউর সিস্টেমটা তাদেরকে রক্ষা করে। অর্থাৎ তাদেরকে একটি জমির উপরে অধিকার প্রতিষ্ঠিত করে। এই প্রথাটা হচ্ছে তোমার ল্যান্ড সিস্টেম, অর্থাৎ যে পদ্ধতিতে জমির উপরে কৃষকের অধিকার বা প্রজার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই রাইটকে বলা হয় ল্যান্ড টেনিউর সিস্টেম। তো এই সংজ্ঞাটি দিচ্ছে ভিকে পুরী। হ্যাঁ, ভিকে পুরী উনি এই চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন। আর একজন প্রফেসর মার্শাল হ্যারিস, উনি বলছেন যে যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরূপিত হয় তাকে ভূমিসত্ত্ব ব্যবস্থা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ভূমির কিন্তু মালিকানা থাকে রাষ্ট্রের। তোমরা জানো যে ভূমির মালিকানা থাকে রাষ্ট্রের। তো রাষ্ট্র কিন্তু তোমাকে লিজ দেয়, তোমাকে 99 বছরের বা 100 বছর তোমাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভোগ দখলের জন্য তোমার উপরে লিজ দেয়। এই লিজিং সিস্টেমটা হচ্ছে আমাদের ভূমিসত্ত্ব ব্যবস্থা। অর্থাৎ পৃথিবীর সব জমির মালিকই কিন্তু স্ব রাষ্ট্র। হ্যাঁ, ব্যক্তি কখনো ভূমির মালিক হতে পারে না। ভূমির ভোগ দখলের অধিকার ব্যক্তির থাকে। এই জন্য আমরা সরকারের কাছ থেকে আমরা সত্ত্ব বা সিস্টেমটা কিনে নিই। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের কাছ থেকে আমাদের চুক্তি করতে হয়। আমি এখন যে আমার কৃষি জমি ভোগ করি, আমার ঘর বাড়ি করে থাকি, এই জমি কিন্তু আমার না, এটি রাষ্ট্রের। রাষ্ট্র যখন তখন ইচ্ছা করলে আমার এই সত্ত্ব বাতিল করে সে কিন্তু অ্যাকোয়ার করে নিতে পারে। এইরকম এটি হচ্ছে আমাদের ভূমিসত্ত্ব ব্যবস্থা। অর্থাৎ যে পদ্ধতিতে বা যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরূপিত হয় তাকে ভূমিসত্ত্ব ব্যবস্থা বলে। এটা হচ্ছে প্রফেসর মার্শাল হ্যারিসের সংজ্ঞা। তো আমরা একটু টাইপস দেখি, টাইপস অফ ল্যান্ড টেনিউর সিস্টেম। যে টাইপস এর মধ্যে কি কি সিস্টেম আমাদের সমাজে বিদ্যমান ছিল বা আছে এখনো, সেটা হচ্ছে একটা হচ্ছে দেওয়ানি সিস্টেম। তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম যে ভারতবর্ষে সর্বপ্রথম দেওয়ানি সিস্টেম চালু হয় 1965 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এই ব্যবস্থা চালু করে। তোমরা নাম শুনে থাকবে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কিন্তু আমাদের এই ভারতবর্ষে বা বাংলায় 1765 সালে প্রথম দেওয়ানি সিস্টেম চালু করে। দেওয়ানি সিস্টেমটা কি, যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে দেওয়ানি দেওয়া হতো এবং সেটার উপরে জমিদাররা তাদের ব্যবসা করত বা তাদের অধিকার থাকতো। এই ব্যবস্থায় জমির মালিকরা ছিল দেওয়ানরা। দেওয়ান বলতে এখন যে জমিদার সিস্টেম বলা হয়, সেই দেওয়ানরা বড় বড় দেওয়ান ছিল। সেই দেওয়ানদের কাছে একটি নির্দিষ্ট সময় অর্থের বিনিময়ে, তো বলা হয় যে 1756 সালে লর্ড ক্লাইভ 1,65,000 টাকার বিনিময়ে বাংলার দেওয়ানি, অর্থাৎ বাংলার যে যত জমি ছিল এটার বাংলার দেওয়ানি যারা দেওয়ান ছিল তখনকার দেওয়ানরা লাভ করত। তো লর্ড ক্লাইভ বাংলা থেকে 1765 সালে 1,65,000 টাকা নিয়েছিল। তো এরকম ভারতবর্ষে অনেক লক্ষ লক্ষ একর হেক্টর জমি ছিল এবং বিভিন্ন দেওয়ানের উপস্থিতিতে তারা দেওয়ান দিত। তো এই প্রথা অনুযায়ী দেওয়ান প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত এবং কোম্পানিকে প্রদান করত।
তো আহ, এই যে 1793 সাল পর্যন্ত কিন্তু এই দেওয়ানি সিস্টেম চালু ছিল। অর্থাৎ দেওয়ানরা আবার কি করতো, তারা আবার প্রজার কাছ থেকে প্রজাকে ওই জমিটা ভাড়া দিত চাষবাসের জন্য, প্রজাদের কাছ থেকে খাজনা নিত, দেওয়ানরা আবার সেই খাজনা লর্ডকে বা কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করত। এটি হচ্ছে আমাদের দেওয়ানি সিস্টেম। এরপরে আসি আমরা 2 নম্বর, সেটা হচ্ছে জমিদারি সিস্টেম। জমিদারি সিস্টেমের স্বাভাবিকভাবে জমির মালিক ছিল জমিদার। জমিদারগণ বিশেষ করে 1993 সালে এই যে জমিদারি প্রথা শুরু হয় আমাদের দেশে, লর্ড কর্নওয়ালিসের সময় জমিদারি প্রথা শুরু হয়। জমিদাররা জমির মালিক ছিল, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট মেয়াদে লর্ডের কাছ থেকে জমিদারি সিস্টেমটা কিনতো এবং প্রজাদের কাছ থেকে ট্যাক্স কর খাজনা আদায় করে তাদের জমিদারি রক্ষা করত। তো এটি একটি মোটামুটি স্থায়ী ব্যবস্থা ছিল, এর জন্য এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে 5 বছর 10 বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হতো। এই অবস্থায় জমিদারগণ খাজনা হিসাবে নগদ অর্থ এবং অন্যথায় ফসলের বিনিময়ে তাদের কৃষকদের নিকট বন্দোবস্ত দিত। আদায়কৃত খাজনার একটি অংশে ব্রিটিশ সরকার পেত, একটি অংশ। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে এবং কোন কোন এলাকায় অস্থায়ী জমিদার ব্যবস্থাও চালু ছিল সেই সময়। ভারতের পাঞ্জাব ও সিন্ধুতে এরকম অস্থায়ী জমিদারি প্রথা ছিল। এই প্রথাটি কিন্তু প্রায় না 1950 সাল পর্যন্ত এই টেনেন্সি অ্যাক্ট চালু ছিল। অর্থাৎ এই জমিদারি প্রথাটা সেই 1793 সালে শুরু হয়ে 1950 সাল পর্যন্ত ও দীর্ঘ 157 বছর এই বিশাল জমিদারি সিস্টেম। এই জন্য আমরা দেখবা যে এখনো আমাদের বিভিন্ন অঞ্চলে জমিদারদের ঘর বাড়ি দেখতে পাই, তাদের দালান প্রসাদ, তাদের সিস্টেম গুলো আমরা এখনো আমাদের বিভিন্ন অঞ্চলে আছে। জমিদারি সিস্টেম বা তাদের যে রাজমহল প্রাসাদ ছিল, জমিদারদের বাড়ি ছিল, জমিদার বাড়ি, সেগুলি আমরা কিন্তু এখনো দেখতে পাই। আরেকটা হচ্ছে মহলওয়ারি সিস্টেম বা মহল প্রথা। মহলওয়ারি প্রথা, এই প্রথায় এক বা একাধিক গ্রাম নিয়ে একটি মহল বা মহল্লা গঠিত হতো। মহলের কৃষকরা ব্যক্তিগত বা যৌথ জমির খাজনার জন্য দায়ী থাকত। মহলের মোড়ল বা প্রধান প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত সরকার। এই ব্যবস্থা ভারতের পাঞ্জাব এবং কোথাও কোথাও ছিল। মহলওয়ারি প্রথা হচ্ছে যে জমিদাররা সবার কাছ থেকে প্রতি জনে জনে কৃষকের কাছ থেকে খাজনা আদায় করাটা খুবই কঠিন ছিল। এই জন্য তারা জমি যখন একটি অঞ্চলে নিত তখন সেই অঞ্চলের অনেকগুলি মহল্লায় বা গ্রাম অঞ্চলে ভাগ করে দিত এবং প্রত্যেকটি গ্রামে মাতবর থাকতো, তালুকদার থাকতো, তাদেরকে তাদের উপর দায়িত্ব দিয়েছিল। ওই যে তোমার হাওলাদার বা তালুকদার বা মাতবর, তারা কি করতো, তারা কৃষকদের কাছ থেকে খাজনা উঠিয়ে তারা একটি লাভের অংশ রেখে বাকি অংশ জমিদারদের হাতে হ্যান্ড ওভার করত। জমিদাররা আবার ওখান থেকে কিছু অংশ কি করত, ব্রিটিশ সরকারকে দিত। এভাবে মহলওয়ারি সিস্টেমও চালু ছিল। অর্থাৎ জমিদাররা সরাসরি কৃষকের কে অত্যাচার বা জুলুম নির্যাতন নিপীড়ন না করে মহলের মাতবরকে দিয়ে সেটা করত। এটা একটা সিস্টেম। এরপর 4 নম্বর আছে রায়তি সিস্টেম। রায়তি সিস্টেম বা রায়ত সিস্টেম, এই ব্যবস্থা ভূমিস্বত্ব ব্যবস্থার সর্বশেষ ধরন। এখন মনে করো যে আমাদের দেশে যে সিস্টেম আছে সেটা হচ্ছে রায়তি সিস্টেম। অর্থাৎ জনগণই হচ্ছে জমির মালিক। এই ব্যবস্থায় প্রজা বা কৃষকরা সরাসরি সরকারের রায়ত বা প্রজা হিসাবে খাজনা প্রদান বা ক্রয় বিক্রয় করতে পারে। এখন আমার জমি কিন্তু আমি ক্রয় বিক্রয় করতে পারি, আমার খাজনা আমি
সরকারকে দিয়ে দিতে পারি। তো এই ব্যবস্থা বাংলাদেশে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম বা টাইপস অফ ল্যান্ড সিস্টেম, বা আমাদের যে ধরনগুলি আছে এই পর্যন্ত: দেওয়ানি সিস্টেম, জমিদারি সিস্টেম, মহলওয়ারি সিস্টেম এবং ফাইনালি রায়তি সিস্টেম। আচ্ছা, ভূমিস্বত্ব ব্যবস্থার যে বৈশিষ্ট্য, বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ভূমির বৈশিষ্ট্য কেমন। আমাদের হচ্ছে কৃষির উপবিভাগ বা বিচ্ছিন্নতা। কৃষির উপবিভাগ বা বিচ্ছিন্নতা হচ্ছে যে আমাদের জমিগুলো কি হয়, আমাদের জমিগুলো আমাদের উত্তরাধিকার যারা তারা মারা গেলে তাদের সন্তানদের মধ্যে ভাগ হয়ে যায়। যেমন আমার দাদার সম্পত্তি আমার বাবা পেয়েছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা ভাই বোনেরা সেটি ভাগ করে নিয়েছি। এইভাবেই তার উত্তরাধিকারের মাধ্যমে বন্টন হয়ে যায়, বা উত্তরাধিকারী মারা গেলে, তার গার্ডিয়ান মারা গেলে তাদের উত্তরাধিকারদের মধ্যে জমিগুলি বন্টন বা বিভক্ত হয়ে যায়। এবং অনেক সময় আর্থিক সংকটেও সম্পত্তির অংশ বিক্রি করে দিয়ে খণ্ড খণ্ড উপবিভাগে ভাগ হয়ে যায় আমাদের জমি। অর্থাৎ আমার বাবার জমি আমার বাবা তার প্রয়োজনে বিক্রি করতে পারে, তখন জমিগুলো ভাগ হয়। আবার আমার বাবা মারা গেলে তার সম্পদ তার সন্তানদের মধ্যে ভাগ হয়ে যায়। এভাবে জমির উপবিভাগ বা খণ্ড বিখণ্ড হয়ে যায়। আরেকটা হচ্ছে অনাবাদি জমি। সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে অনেক অনাবাদি জমি আছে, অনেক খাস জমি আছে। যেমন তোমার চর অঞ্চলে অনেক অনাবাদি জমি আছে, হাওড় অঞ্চলেও এখনো অনেক অনাবাদি জমি আছে যেগুলি আমাদের আছে। দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে অনেক প্রচুর অনাবাদি জমি পড়ে আছে। এছাড়াও খাল বিল নদী নালা উঁচু নিচু পাহাড় পর্বত বিভিন্ন বিরোধ থাকার কারণেও অনেক জমি অনাবাদি পড়ে আছে। এটা হচ্ছে আমাদের ভূমি সিস্টেমের একটি বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে কৃষির উপর বর্গা চাষীর অধিকার। এটিও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটি হচ্ছে যে আমাদের যে কৃষির জমি আছে সেই কৃষির জমি আমরা অনেক সময় কি করি, যে বর্গা দিয়ে থাকি, কৃষকের বর্গা দিয়ে থাকি। বর্গাটা হচ্ছে কি, যে আমাদের তোমরা জানো যে 1943 সালে এই ভারতীয় উপমহাদেশে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনটার নাম হচ্ছে তেভাগা আন্দোলন। অর্থাৎ বর্গা দিলে তিনটি ভাগ হবে, একটি ভাগ জমির মালিক পাবে, একটি ভাগ কৃষক পাবে। এটি হচ্ছে আমার আর একটি ভাগ হচ্ছে যে খরচ দিবে সেই খরচের মালিক পাবে। অর্থাৎ জমির মালিকানার জন্য এক ভাগ জমির মালিক পাবে, আর যদি কৃষক সমস্ত খরচ দিয়ে যদি ধান উৎপাদন করে তাহলে কৃষক 2 ভাগ পাবে। আর যদি অনেক সময় হয় যে সার বীজ কীটনাশক লাঙ্গল খরচ ইত্যাদি যদি ভূমির বর্গা চাষী অর্ধেক দেয় এবং মালিক অর্ধেক দেয় তাহলে দুইজনই সমান সমান পাবে। তো এটি হচ্ছে আমাদের কৃষির উপরে বর্গা চাষীর অধিকার। এটি একটি ভালো সিস্টেম এবং মোটামুটি তাদেরকে একটি অধিকার দেওয়া হয়েছে। আরেকটি সিস্টেম হচ্ছে অসম মালিকানা। যে বাংলাদেশের ভূমি স্বত্ব ব্যবস্থা হচ্ছে অসম মালিকানা। সেটা হচ্ছে যে মুষ্টিমেয় কিছু লোকের হাতে অনেক সম্পদ আছে বাংলাদেশে। তার মধ্যে তুমি দেখতে পারবা যে 1974 সালে আমাদের দেশে 2% লোকের হাতে প্রায় 17% সম্পত্তি ছিল, এবং 5 বছর পরে ওই 2% সম্পত্তি 25 ভাগ লোকের হাতে পৌঁছে যায়। অর্থাৎ দিন যতই গেছে বৈষম্য কিন্তু বেড়েছে।
অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি গ্রামে মাত্র 10 জন লোকের হাতে ওই গ্রামের প্রায় সব সম্পদের মালিক। আর যারা বর্গা চাষী, গরিব, ভূমিহীন, তাদের কোনো জমি নাই। এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের ভূমি সত্ত্ব সবার ইকুয়াল নয়, এটি একটি অসম ব্যবস্থা আছে। আরেকটা হচ্ছে ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি। আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে ভূমিহীন কৃষকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। কি জন্য? যে ভূমিহীনদের, যাদের অল্প জমি পাই, একটি পরিবারের 1 বিঘা সম্পত্তি যখন 5 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়, তখন সে 4 কাঠার জমি পায়। এই 4 কাঠার জমি সে অনেক সময় না করতে পারে ঘর বাড়ি, না করতে পারে কৃষি চাষ। ফলে সে কি হয়, এক সময় সেটা বিক্রি করে দেয় অথবা নদীতে ভেঙে টেঙে চলে যায়। ফলে সে কি হয়, ভূমিহীন হয়ে যায়। এরকম আস্তে আস্তে বাংলাদেশে ভূমিহীন কৃষকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো আরেকটা বলা হচ্ছে যে অকৃষক জমির মালিক। হ্যাঁ, তো আমাদের দেশের যেটা বলছিলাম যে অসম মালিকানা, তো ওই যে অসম মালিকানার যে জমির মালিক যারা যারা প্রভাবশালী, তাদের দেখবা জমি জমা সবসময় বেশি থাকে। তো একটা সিস্টেমই হচ্ছে যে প্রভাবশালী লোকজন সমাজে জমি জমার মালিক বেশি হয়, এবং সাধারণত তারা নিজেরা কৃষিকাজ করে না, বর্গা টর্গা দিয়ে চালায়। এই জন্য বলা হচ্ছে যে আমাদের দেশের সমস্ত জমির মালিকই প্রায় অকৃষক, অর্থাৎ তারা নিজেরা করে না। আর এখানে একটি পরিসংখ্যান দেয়া যেতে পারে, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রায় 46% ভূমিহীন তো আছেই, আর যারা জমির মালিক তারা হচ্ছে অকৃষক। বাংলাদেশে প্রায় 50% বা মনে করো 55% লোক হচ্ছে অকৃষক, অর্থাৎ জমি আছে কিন্তু তারা নিজেরা চাষ করে না, বর্গা টর্গা দিয়ে লিজ দিয়ে দেয়, তখন গরিব কৃষকরা এগুলি করে থাকে। এরকম অনেক আরো বৈশিষ্ট্য আছে, তোমরা দেখে নেবে। তো আমি একটু শেষ এই টপিকটা আজকে আলোচনা করে দেব। তার মধ্যে আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ল্যান্ড টেনিউর সিস্টেম। বাংলাদেশে এই যে ল্যান্ড টেনিউর সিস্টেমের গুরুত্বটা কি? একটি ভালো যদি ভূমি সিস্টেম না থাকে সমাজে, তাহলে সেই সমাজ কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। তো ভালো উন্নয়ন করতে গেলে অবশ্যই আমার একটি ভালো ভূমি সংস্কার লাগবে, ভালো একটি ভূমির টেনিউর সিস্টেম লাগবে। অর্থাৎ বাংলাদেশের খাস জমি যে পরিমাণ আছে, তোমরা জানো আমাদের ভেস্টেড প্রপার্টি আছে অনেক, সেগুলির বিষয়ে আমাদের এখনো ভালো সিস্টেম চালু হয় নাই। অনেকে এটা দখল টখল করে বরাদ্দ আছে, তারপর শত্রু সম্পত্তি আছে অনেক, অনেকে জোর জবরদস্তি করে এগুলো দখল করে আছে, অনেক খাস জমি আছে, অনেক প্রভাবশালী লোকজন দখল করে আছে। সুতরাং এই সমস্ত খাস জমির উপরে সরকারের নিরঙ্কুশ প্রভাব বিস্তারের জন্য বা ভূমিহীনদের প্রভাব আনার জন্য আমাদের ল্যান্ড টেনিউর সিস্টেমকে আরো সংস্কার করতে হবে। কর এবং খাজনা আদায় যদি সুন্দরভাবে করতে চাই, তাহলে জমির মালিকানা ভালো করে নির্ধারণ করতে হবে, জমির সীমানা নির্ধারণ করতে হবে, এবং ট্যাক্স খাজনার জন্য ল্যান্ড টেনিউর সিস্টেমটা খুবই দরকার। তারপর ভূমিহীন কৃষকদের যদি তুমি পুনর্বাসন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভূমির পদ্ধতি বা ভূমির সিস্টেমটা ভালো করতে হবে। তারপর ভূমি নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা হয়ে থাকে। এই সমস্ত মামলা মোকদ্দমা জরিপ, এটা আমাদের যে RS জরিপ, CS জরিপ, তারপর বাংলাদেশ জরিপ, এগুলার আর সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং মামলা মোকদ্দমা থেকে কৃষকদের জমির মালিকদের রেহাই করার জন্য একটি ভালো ল্যান্ড টেনিউর সিস্টেম দরকার। তারপরে জমির হস্তান্তর নিয়ন্ত্রণের জন্য দরকার, আমি একটু পড়ে যাই। ভূমির মালিকানার সমতা আনয়নের জন্য ল্যান্ড টেনিউর সিস্টেম খুবই দরকার। অকৃষক মালিকদের হাত থেকে কৃষি জমি উদ্ধারের জন্য খুবই দরকার। ভূমি স্বত্ব ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, কাঙ্ক্ষিত, তারপরে সম্পদের
সম্পদের সুষম বন্টনের জন্য আমাদের দরকার, কৃষির উন্নয়নের জন্য দরকার। এটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ল্যান্ড টেনিউর। তারপর লিমিটেশনস, ডিফেক্ট অফ ল্যান্ড টেনিউর সিস্টেম। তো বাংলাদেশের ভূমি স্বত্ব ব্যবস্থার অনেক ত্রুটি আছে, তোমরা জানো। তার মধ্যে একটি হচ্ছে ভূমির উপর কৃষকের স্থায়ী অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। স্থানীয় প্রভাবশালীদের যে দাপট সেটি এখনো রয়ে গেছে। জটিল ভূমি ব্যবস্থাপনা, ইজারা প্রথা, বর্গা চাষীদের স্বার্থ সংরক্ষণ, এগুলি, জমির ক্রমবিভক্তি, অকৃষক ভূমির মালিক, ভূমিহীন কৃষকের অস্তিত্ব, এগুলি। তারপর ভূমির মালিকানার সীমানা ত্রুটিপূর্ণ এখনো, ভূমির ব্যবহারে অদক্ষতা, ত্রুটিপূর্ণ বর্গা প্রথা, এগুলি আমাদের সিস্টেমে ত্রুটি রয়ে গেছে। আর এই যে লিমিটেশনস, এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে বর্গা চাষীদের সংস্কার করতে হবে, বা বর্গা চাষের সংস্কার করতে হবে আমাদের। একটি ভূমির মালিকানা সর্বোচ্চ কত সেটা নির্ধারণ করতে হবে, যে আমি 50 বিঘা জমির বেশি আমি করতে পারবো কিনা সেটা। তারপরে ভূমির অখণ্ডতা রোধ করার জন্য আমাদের সংস্কার করতে হবে, দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধ করতে হবে, বেনামি প্রথা এগুলি রোধ করতে হবে, সুষম মালিকানার ব্যবস্থাকরণ করতে হবে, খাস জমির যথাযথ বন্টন করতে হবে, এবং সর্বোপরি সমবায় পদ্ধতিতে আমাদের চাষবাস করতে হবে। তো এইগুলি যদি আমরা করি তাহলে আমাদের এই যে ফল্টগুলি এগুলি আমরা মেজার করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সামাজিক দূরত্ব মেনে চলবে, সর্বদা মাস্ক পরিহার করবে। এখন লকডাউনের সময় কঠোর লকডাউন চলছে, তোমরা ঘরে অবস্থান করবে। সে আশাবাদ ব্যক্ত করে তোমাদের আজকের এই যে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি। তাহলে আমরা কি পড়লাম একটু যদি আমরা রিক্যাপ করি, তাহলে আমরা ল্যান্ড টেনিউর সিস্টেমের সংজ্ঞা পড়লাম, এর ধরন পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, তারপরে ইম্পর্টেন্ট লিমিটেশনস এবং লিমিটেশনস কিভাবে দূর করা যায় সেগুলো আলোচনা করি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে বিদায় জানিয়ে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।